নমস্কার, আমি বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমরা আলোচনা করব ভারতীয় শেয়ার বাজারে বিভিন্ন বিদেশি বিনিয়োগ নিয়ে। যেমন ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স যারা প্রাইমারিলি শেয়ার মার্কেটে বা বন্ড মার্কেটে বিনিয়োগ করে, ঠিক একইভাবে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট তারা কিন্তু আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ভারতীয় অর্থনীতির জন্য। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টস তারা সরাসরি কিন্তু বিনিয়োগ করে ভারতের বিজনেসে, অর্থাৎ সেখানে তারা কনস্ট্রাকশনস করে, তারা কোম্পানির বিজনেসে ইনভেস্ট করে, বিভিন্ন কোম্পানির ব্যবসাতে ইনভেস্ট করে এবং তারা বহু বছর ধরে কিন্তু সেই ইনভেস্টমেন্ট ধরে রাখে, ব্যবসাটাকে বাড়তে দেওয়ার সুযোগ দেয়। ঠিক এই কারণেই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এফআইআইস এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ। কারণ এফআইআইসরা যখনই সুযোগ পায় তারা শেয়ার বিক্রি করে তারা নিজের প্রফিট নিয়ে বিদেশে চলে যায়, কিন্তু এফডিআইসদের উদ্দেশ্য হচ্ছে একটা ব্যবসাকে বহু গুণ বৃদ্ধি করতে দেখা, কারণ সেখানেই কিন্তু তাদের প্রফিট অনেক বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণেই আজকের আমরা দেখব যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টস ভারতবর্ষে কোথায় কোথায় হচ্ছে। এইটুকুনি বলে দেওয়া যায় যে ভারত সরকার কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর, ডিফেন্স সেক্টর, গ্রিন এনার্জি সেক্টরে কিন্তু ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের জন্য বড় দরজা খুলে দিয়েছেন, যাতে প্রচুর বিনিয়োগ এই ধরনের সেক্টরসগুলো, আপকামিং সেক্টরসগুলোতে আসে। আসুন আজকে আলোচনা করি যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টস ভারতবর্ষের ক্ষেত্রে কতখানি কার্যকরী হচ্ছে। প্রথম কথা বলে নেওয়া ভালো যে চায়না প্লাস ওয়ান পলিসি ভারতবর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেয়াল করলে বোঝা যাবে কোভিডের পরবর্তী সময় থেকে যখন চায়নার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গেছে বিশ্বের বিভিন্ন দেশে, এবং তার পরবর্তীকাল থেকে দেখা যাচ্ছে যে বিদেশি বিনিয়োগকারীরা চায়নাকে ঠিক ততটা বিশ্বাস করছেন না। 2022-23 সালে চায়নাতে প্রায় 12.5% ওপর কিন্তু এফডিআই ইনভেস্টমেন্টস ছিল। সেটা 2021-22 এবং 2022-23 ক্রমাগত কিন্তু কমে যাচ্ছে, এবং এই যে বিদেশি যে বিনিয়োগগুলো রয়েছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টসগুলো, সেইগুলো কিন্তু ভারতের ক্ষেত্রে পজিটিভ কিন্তু কোনো এফেক্ট আপাতত কিন্তু নিয়ে আসেনি। অর্থাৎ চায়না থেকে বিনিয়োগ সরে যাচ্ছে বটে, কিন্তু যে দেশগুলো এই চায়না থেকে বেরিয়ে আসার ফলে যে টাকাটা রয়েছে, যে টাকাটা এফডিআইসদের হাতে ছিল, সেই এফডিআইসরা কিন্তু ইনভেস্টমেন্ট করছে পোল্যান্ড, জার্মানি, মেক্সিকো এবং আমেরিকার মতন দেশগুলোতে। ভারতবর্ষে কিন্তু কেবলমাত্র কিছু স্পিল ওভার এফেক্ট হয়েছে। মুখে এফডিআইসরা কিন্তু বলছেন, ভারত সম্বন্ধে প্রশংসা করছেন, ভারতে বিনিয়োগ করার কথা বলছেন, কিন্তু সেটা এখনো অবধি কিন্তু একটা সাবস্টান্সিয়াল একটা ইনভেস্টমেন্টে কিন্তু ট্রান্সলেটেড হয়নি। অবশ্য আমরা প্রত্যাশা করব ভারতবর্ষ যেভাবে শক্তিশালী অর্থনীতি হিসাবে আস্তে আস্তে ইভলভ করছে এবং ভারতের যে সুবিশাল মার্কেট, 145 কোটি মানুষের দেশের মার্কেট, সেখানে এফডিআইসরা কিন্তু কোনো না কোনো সময় তারা বিনিয়োগ করতে বাধ্য, কারণ এই ধরনের লিউক্রেটিভ মার্কেট চায়না ছাড়া কিন্তু আর কোথাও নেই। তাহলে জেনে নিই যে কোন কোন সেক্টর নিয়ে এফডিআইসরা উৎসাহ দেখিয়েছেন কিন্তু সেই অর্থে বিনিয়োগ করেনি। সেই সব সেক্টর, যেসব সেক্টরে এফডিআইসরা উৎসাহ দেখিয়েছেন, ইলেকট্রিসিটি, ইলেকট্রনিক্স, আইটি, কমিউনিকেশন প্রভৃতি, কিন্তু সেটা এখনো ট্রান্সলেটেড হয়নি। বরঞ্চ বলা যেতে পারে যে সেক্টরগুলোতে এফডিআইসরা বেশি উৎসাহ দেখাচ্ছেন তার মধ্যে রয়েছে সফটওয়্যার সার্ভিসেস, বিএফএসআই অর্থাৎ ব্যাংকিং, ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড ইন্স্যুরেন্স, ট্রেড এবং বিভিন্ন ধরনের ট্রেডিং কোম্পানিজে কিন্তু হাইয়েস্ট এফডিআই ইনফ্লোজ আমরা দেখছি গত কয়েক বছর ধরে। এবার দেখুন, সেটা হচ্ছে বেশ কিছু ব্রোকিং হাউস, ফুল সার্ভিস ব্রোকিং হাউসেস এবং ক্রেডিট ট্রেডিং এজেন্সিস, তাদের বক্তব্য অনুযায়ী ভারতবর্ষ অনেক বেশি লাভবান হবে যদি তারা তাদের ইন্টারনাল মার্কেটটাকে বেশি শক্তিশালী করে তোলে। কারণ তাদের বক্তব্য যে বিদেশি যে বিনিয়োগের জায়গাগুলো সেগুলো অলরেডি কিন্তু স্যাচুরেটেড, এবং সেটা আমরা যদি বলি সেটা হচ্ছে যে তাদের বক্তব্য অনুযায়ী, যেমন কোটাক ইনস্টিটিউশন, তারা কোট আনকোট ভার্বেটিম বলছে যে ইট মে বি ডিফিকাল্ট ফর ইন্ডিয়া টু পেনিট্রেট এস্টাবলিশড ভ্যালু চেইনস ওয়্যার ইন্ডিয়া ইজ অ্যাট আ স্ট্র্যাটেজিক ডিসঅ্যাডভান্টেজ। অর্থাৎ অলরেডি ভ্যালু চেইন এস্টাবলিশড রয়েছে, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিজ প্রাইমারিলি
তারা আমেরিকান কোম্পানিজ অলরেডি এমন একটা ভ্যালু চেন এস্টাবলিশ রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে, যেখানে ভারতবর্ষের পক্ষে নতুন করে পেনিট্রেশন করাটা ডিফিকাল্ট, সেটা তাদের বক্তব্য। থিওরিটিক্যালি সেটা হয়তো সত্যি, প্র্যাকটিক্যালি সেটা নাও হতে পারে, ভারতবর্ষ হয়তো আরো স্ট্রঙ্গার ইমার্জ করতে পারে, সেটা তো ভবিষ্যৎ বলবে। তারপর এর আগে তো অলরেডি আলোচনা করেছি যে কানাডা, মেক্সিকো, পোল্যান্ড, জার্মানি, ইউএস তারা বেশ সিংহভাগ এফডিআই ফ্লোজটা তারা খেয়ে নিচ্ছে। তবে ভারতবর্ষকে ধৈর্য ধরতে হবে, ভারতবর্ষ নিঃসন্দেহে কিন্তু এফডিআই ইনফ্লোজ পাবে, বিশেষ করে সরকার যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে, বিশেষ করে এফডিআই ইনভেস্টমেন্ট অ্যালাউ করার জন্য তারা কিন্তু দরজা ভীষণ লিবারাল হয়ে গেছেন, দরজা কিন্তু খুলে দিচ্ছেন ফর এফডিআই ইনভেস্টমেন্টস। এবার বলে নেওয়া যাক যে সেই সব সেক্টর যাদের ক্ষেত্রে ভিজিবল গ্রোথ দেখা যাচ্ছে, বিশেষ করে ভারতবর্ষে যে সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং সেক্টরস কোনটা এই মুহূর্তে, অবশ্যই এক নম্বর রয়েছে ইনফরমেশন টেকনোলজি। যতই আমেরিকা রিসেশনের মধ্যে দিয়ে যাক না কেন, যতই আমেরিকাতে ইনফ্লেশন বৃদ্ধি পাক না কেন, কিন্তু ভারতবর্ষের ইন্টারনাল মার্কেটের ক্ষেত্রে ইনফরমেশন টেকনোলজিগুলো কিন্তু গেইন করছে। দু নম্বর হচ্ছে হেলথ কেয়ার। ভারতবর্ষের হেলথ কেয়ার নিয়ে অন্তত বিদেশে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, ভারতবর্ষ থেকে বিপুল পরিমাণ যেটা বলবো ওষুধ, সেটা বিদেশে যায়, সেটা গোটা ইউরোপে যায়, আমেরিকাতে যায়, মেক্সিকোতে যায়, ল্যাটিন আমেরিকাতে যায়, রাশিয়াতে যায়। এছাড়া হেলথ কেয়ার সার্ভিসেস কিন্তু ক্রমাগত উন্নতি করে চলেছে ভারতবর্ষে, এবং হেলথ কেয়ার সার্ভিস নিয়ে তার মধ্যে ফার্মা আছে, তার মধ্যে ডেফিনেটলি হসপিটালস রয়েছে, তার মধ্যে বিভিন্ন ধরনের প্যাথোলজিক্যাল টেস্ট সেন্টার্স রয়েছে, সমস্ত কিছু ইনক্লুডেড। এবং মাথায় রাখতে হবে যে 145 কোটি দেশের মানুষের ক্ষেত্রে ওষুধ না খেয়ে মানুষ থাকতে পারবেন না, হেলথ কেয়ার সার্ভিস না নিয়ে মানুষ থাকতে পারবেন না। এটা কিন্তু ভেরি মাচ প্রত্যেকদিন দৈনন্দিন জীবনের প্রয়োজন মানুষের জীবনে। 3 নম্বর এফএমসিজি, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, যে কনজিউমার স্টেপলস, মানুষের যে প্রত্যেকদিন দৈনন্দিন জীবনে যা লাগে সেটা এফএমসিজি প্রোভাইড করে। এফএমসিজির গ্রোথ কখনো থেমে থাকবে না, এফএমসিজি একটা স্টেবল রেটে গ্রো করবে ডেফিনেটলি, তাতে মারাত্মক কিছু আপ ডাউন হবে না, কিন্তু এটা মানুষকে স্টেবিলিটি দেবে, ইনভেস্টার্সদের স্টেবিলিটি দেবে, কারণ তাতে গ্রোথ থামবে না, কারণ প্রত্যেক দিন মানুষ কিছু না কিছু ক্রয় অবশ্যই করবেন। তারপর হচ্ছে রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জি নিয়ে অলরেডি আমি অনেকবার আলোচনা করেছি। দেখুন, রিনিউয়েবল এনার্জি, ডিফেন্স, এরোস্পেস, এইগুলো হচ্ছে মোস্ট অবশ্যই যেটাকে বলে ইলেকট্রিক ভেহিকেলস, ইলেকট্রিক ব্যাটারিজ, এইগুলো হচ্ছে মোস্ট হ্যাপেনিং সেক্টর ভারতবর্ষে। এবং এইগুলো যে 1 বছর 2 বছর 3 বছরে মিয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই, কারণ ভারতবর্ষকে নিজেকে বাঁচাবার জন্যে, নিজের পরিবেশ দূষণকে বাঁচাবার জন্যে, নিজের পকেটকে নিজের পকেট থেকে প্রচুর অর্থ খরচ করে বিদেশ থেকে বিদেশি ফসিল ফুয়েল আনার জন্য ভারতবর্ষ প্রচুর ক্ষতি হচ্ছে, এবং সেই ক্ষতি সামলাবার একমাত্র উপায় হচ্ছে প্রচুর পরিমাণ অর্থ রিনিউয়েবল এনার্জিতে ইনভেস্ট করা। ভারতবর্ষ এক্স্যাক্টলি সেটা করছে, এবং এফডিআইসদের উৎসাহ যথেষ্ট রয়েছে, সেটা এখন ট্রান্সলেটেড হওয়ার অপেক্ষা। ইলেকট্রিক ভেহিকেলসের ক্ষেত্রে আমরা অলরেডি দেখছি টেসলার মতন কোম্পানি তারা অলরেডি ভারতবর্ষে চলে এসেছে, তারা ভারতবর্ষের বিভিন্ন কোম্পানির সঙ্গে তারা কোলাবোরেশনে যাওয়ার পরিকল্পনা করছে। এর আগে ছোট কোম্পানিজ তারা কোলাবোরেট করছিল। আমারই একজন সাবস্ক্রাইবার রিসেন্টলি বললেন যে মাদাসন সুমির মতন কোম্পানিগুলোর সঙ্গে অলরেডি এই টেসলার তার কোলাবোরেশন আগে থেকেই আছে, কিন্তু সেগুলো ভীষণ স্মল স্কেলে। লার্জার ম্যানুফ্যাকচারিং ইউনিটসের জন্য কিন্তু তারা রিলায়েন্সের সঙ্গে হয়তো কথা বলবে, বিভিন্ন বড় বড় অটো কোম্পানিজের সঙ্গে কথা বলবে, হয়তো টাটা মোটরসও থাকবে কি টাটা গ্রুপও থাকবে, সেটা আমরা এখনো নিশ্চিন্তভাবে বলতে পারছি না। কিন্তু এটা ঘটনা যে টেসলা নিজের ব্যবসা বৃদ্ধির জন্য ডেফিনেটলি অটো কম্পোনেন্টস, অটো অ্যান্সিলিয়ারিজ এবং অটো নিজে, যেটা অটো 4 চাকার যে গাড়ি বলুন, 3 চাকার যে গাড়ি বলুন, তাদের সঙ্গে ডেফিনেটলি, বা 2 চাকার কথা চাকা কোম্পানি বলুন, তাদের সঙ্গে ডেফিনেটলি আলোচনায় বসবে টেসলা, আজকে না হলে কালকের। ইনফ্রাস্ট্রাকচারাল গ্রোথ, ইনফ্রাস্ট্রাকচার ছাড়া একটা দেশের উন্নতি হয় না। ইনফ্রাস্ট্রাকচার বলতে সবকিছু বোঝায়, ইনফ্রাস্ট্রাকচার বলতে হসপিটালস বোঝায়, ইনফ্রাস্ট্রাকচার বলতে ব্যাংকিং বোঝায়, ইনফ্রাস্ট্রাকচার বলতে পাকা রাস্তা বোঝায়, ইনফ্রাস্ট্রাকচার বলতে স্কুলস অ্যান্ড কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস বোঝায়, ইনফ্রাস্ট্রাকচার বলতে সবকিছু বোঝায়। ভারত সরকার এই মুহূর্তে ইনফ্রাস্ট্রাকচারের উপর দারুণ কিন্তু ফোকাস, তার কারণটাই একটা দেশের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট
যত দ্রুত হবে এবং যত কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হবে, ঠিক ততটাই কিন্তু একটা দেশের অর্থনৈতিক উন্নতি দ্রুততর হবে, সে ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। তারপরেরটা হচ্ছে ফিনান্সিয়াল টেকনোলজিস, অর্থাৎ ফাইন্যান্সের সঙ্গে টেকনোলজির যে মেলবন্ধন। নতুন ফিনটেক কোম্পানিজগুলো উঠে আসছে, যেমন পেটিএম একটা ফিনটেক কোম্পানি, ভারত পে একটা ফিনটেক কোম্পানি, জিও ফিনান্সিয়াল সার্ভিসেস একটা ফিনান্সিয়াল টেকনোলজি কোম্পানি, এরকম বহু ফিনটেক কোম্পানিজ উঠে আসছে। এরা হচ্ছে নিউ এজ কোম্পানিজ, নিউ জেনারেশন বিজনেসেস, এরা ডেভেলপ করছে, ইভলভ করছে, এবং এই কোম্পানিজগুলো ভারতবর্ষকে নতুন একটা টেকনোলজি লেড ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে। সুতরাং ফিনটেক স্টার্টআপস বলুন, দ্য এস্টাবলিশ ফিনটেক কোম্পানিজ বলুন, যারা ফিন্যান্সের কথাও বলছে, যারা টেকনোলজিক্যাল ইনোভেশনসের কথাও বলছে, এই ধরনের কোম্পানিজের প্রতিও কিন্তু এফডিআইসদের একটা অ্যাক্টিভ ইন্টারেস্ট রয়েছে বা তৈরি হচ্ছে, সেটা বলা যেতে পারে। এবার চলে আসি হচ্ছে যে ইন্টারেস্ট রেট কাট নিয়ে কেন কথা বলছি, কারণ প্রত্যেকটা ইনস্টিটিউশন, সেটা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস হতে পারে, সেটা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স হতে পারে, সেটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টস হতে পারে, সেটা এঞ্জেল ইনভেস্টার্স হতে পারে, সেটা ভেঞ্চার ক্যাপিটালিস্টস হতে পারেন, যে নামই বলুন না কারো, সেটা রিটেল ইনভেস্টার্স হতে পারে, সবাই বিশ্ব জুড়ে একটাই প্রত্যাশা নিয়ে বসে রয়েছে যে এই এরা অফ হাই ইন্টারেস্ট রেটে এখানে মানুষের পক্ষে, সাধারণ মানুষ কেন, কেবল বিভিন্ন কোম্পানিগুলো, তাদের পক্ষে কিন্তু ভীষণ ডিফিকাল্ট হচ্ছে। তার কারণ এই হাই ইন্টারেস্ট রেট নিয়ে তাদের করতে, তারা যে ব্যবসা করছে, তাদের রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কিন্তু কম আসছে, তাদের এবিটা লেভেলে তাদের প্রফিটেবিলিটি থাকলেও তাদের কিন্তু এই ইন্টারেস্ট দিতে দিতে প্রাণ বেরিয়ে যাচ্ছে। সুতরাং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল থেকে ইনস্টিটিউশন তারা অপেক্ষা করে রয়েছে যে ভারতবর্ষে কখন ঋণের সুদের হার কমবে। ঋণের সুদের হার কমার জন্য প্রাইমারি যে কন্ডিশন রয়েছে, সেটা অবশ্যই ইনফ্লেশনকে কম হতেই হবে। সেটা সিপিআই ইনফ্লেশন বলুন, বা সেটা ডব্লিউপিআই ইনফ্লেশন বলুন, তাকে কম হতে হবে। মানে খুব সত্যি কথা বলতে চাই, ইনফ্লেশন যতক্ষণ না কমবে, যতক্ষণ না আরবিআই স্বস্তির লেভেল থেকে কম হবে, আরবিআই কোনোভাবেই চাইবে না যে এই ইনফ্লেশন হাত থেকে, আমি রেট কাট করলাম, ইনফ্লেশন হাত থেকে বেরিয়ে গেল, সেটা চাইবে না। সুতরাং আর এই মুহূর্তে খুব দ্রুত জুন মাসে যে আরবিআই মনিটারি পলিসি কমিটি মিটিং রয়েছে, সেখানে একটা রেট কাট হবেই, এরকম কোনো ধরনের সম্ভাবনা কিন্তু আপাতত দেখা যাচ্ছে না। ইন্টারেস্ট রেট যদি ইনফ্লেশন কমে, দিনের পর দিন ইনফ্লেশন রেট কমতে থাকলো, তবেই মাত্র কিন্তু আরবিআই হয়তো কোনো অ্যাক্টিভ স্টেপস নেবে। এছাড়া আরবিআইয়ের কিচ্ছু যায় আসে না যে কর্পোরেট প্রফিট কমলো কি কর্পোরেট প্রফিট বৃদ্ধি হলো। আরবিআই কিন্তু সেটা হচ্ছে যে সিটিজেন সেন্ট্রিক। আরবিআইয়ের প্রধান কনসার্ন দেশের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের ওপর কোনোভাবেই যেন মূল্যবৃদ্ধির চাপটা বেশি না হয়। সুতরাং তাদের কাছে কর্পোরেট প্রফিট বেশি হলো কি কম হলো, কি শেয়ার বাজার উঠলো কি নামলো, তারা দে আর নট অ্যাট অল বদার। তাদের একমাত্র লক্ষ্য ইনফ্লেশন কমবে কি কমবে না। তারা সেক্ষেত্রে ভারতবর্ষের গ্রোথ যদি কমও হয়, তাহলেও সেটা আরবিআই অ্যাকসেপ্ট করতে রাজি রয়েছে। যতক্ষণ না সেটা হবে, আরবিআই নানাভাবে কিন্তু আমাদের এই যে ইকোনমিতে একটা ফ্লো, এই ফ্লো থেকে যত টাকা আছে সেটা কিন্তু শুষে নিয়ে আরবিআই বেরিয়ে যাবে। এইবার চলে আসি হচ্ছে যে তাহলে তর্কের খাতিরে ধরে নিই যে বছরের শেষের দিকে, তর্কের খাতিরে কিন্তু যদি আরবিআই রেট কাট করে, তাহলে কোন কোন সেক্টর সিরিয়াসলি কিন্তু একটা পজিটিভ একটা এক্সেলারেশন পাবে। যেদিন যদি আরবিআই রেট কাট করে, সেদিন এই সেক্টরসগুলো যে কি রকম দৌড়াবে, একটা মোটামুটি এইসব কোম্পানিজ লিটারালি ভুবুক্ষুর মতন বসে রয়েছে, চাতক পাখির মতন বসে রয়েছে, একটু জল দাও, আকাশের দিকে তাকিয়ে বলছে একটু জল দাও। এই জলটার কিছু না, ইন্টারেস্ট রেট কাট, সেইটার জন্য বসে আছে এই সেক্টরসগুলো, যারা সুযোগ পেলেই দৌড়াবে। অটোমোটিভ অর্থাৎ গাড়ি, অটো অ্যান্সিলিয়ারিজ যাই বলুন না কেন, বিএফএসআই আগে বলেছি, ব্যাংকিং, ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড ইন্স্যুরেন্স,
রিয়েল এস্টেট কোম্পানিজগুলো গত 2008 সাবপ্রাইম ক্রাইসিসের পর এরা লিটারালি প্রায় 2008 থেকে 2022 এই যে পিরিয়ড অফ টাইম দীর্ঘ 14 বছর রিয়েল এস্টেট সেক্টর যে পরিমাণ ধাক্কা খেয়েছে, যে পরিমাণ ধাক্কা সহ্য করেছে, সেটা অবর্ণনীয়। মারাত্মক পেনের মধ্যে দিয়ে গেছে রিয়েল এস্টেট সেক্টর। তারাও বসে আছে। ম্যানুফ্যাকচারিং সেক্টর খুব স্বাভাবিকভাবে ম্যানুফ্যাকচারিং সেক্টর তখন তো ইমপ্রুভ করবে যখন মানুষ কনজিউম করবে। মানুষ যদি কনজামশনের দিকে নাই যায়, এই মুহূর্তে যেটা ঘটছে যে ভারতবর্ষে মানুষ কেবল ইনভেস্ট করে যাচ্ছেন, তারা কনজামশনের দিকে যাচ্ছেন না। তার ফলে যদি কনজামশন না হয়, খুব স্বাভাবিকভাবে কর্পোরেট প্রফিট হওয়ার সম্ভাবনা খুবই কম। সুতরাং এই ম্যানুফ্যাকচারিং সেক্টর অপেক্ষা করে রয়েছে এই ধরনের রেট কাটের জন্য। তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং বললাম ডিসক্রিশনারি কনজামশন মানে কারা গাড়ি কিনবেন, কারা লাক্সারি আইটেমস কিনবেন, যারা কয়েক হাজার টাকা দামের চামড়ার ব্যাগ কিনবেন, কি পারফিউমস কিনবেন, হ্যাঁ, লেজার ট্রাভেলসে যাবেন, কি এইগুলো হচ্ছে মানুষের হাতে যখন টাকা থাকবে, উদ্বৃত্ত টাকা থাকবে, তারা খরচ করতে পারবে, কম ইন্টারেস্ট রেট অ্যাটমসফিয়ার থাকবে, তখনই কিন্তু এই ধরনের ডিসক্রিশনারি স্পেন্ডিং হওয়া সম্ভব। তা না হলে কিন্তু মানুষ কেবলমাত্র ইনভেস্টমেন্টই করে যাবে, তারা কনজামশন করবে না। ইউটিলিটিস মানে যেটা মানুষের জীবনে অপরিহার্য, ইলেকট্রিসিটি, ওয়াটার, ন্যাচারাল গ্যাস, এইগুলো কিন্তু মানুষের জীবনে অপরিহার্য, তারাও স্বস্তি পাবে। কনজিউমার স্টেপলস, প্রত্যেকদিন দৈনন্দিন জীবনে মানুষের যা ব্যবহারযোগ্য যে আইটেমস, সেটা ফুড, সেটা ক্লোদিং, সেটা পার্সোনাল প্রোডাক্টস, মেডিসিন, এভরিথিং, কনজিউমার স্টেপলস। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, মানুষ আরো বেশি ঘুরতে বেরোবে, তারা প্রয়োজনে লোন নিয়ে ঘুরতে যাবে, কিন্তু তখনই তো ঘুরতে যাবে যখন ইন্টারেস্ট রেটটা কম হবে। তাহলে এই সেক্টরসগুলো যদি কখনো রেট কাট হয়, হবে তো বটেই, আজ নাহলে কাল হবেই, 1 বছর পর হবে, কিন্তু হবে। যখন হবে তখন এই সেক্টরসগুলোর যা দৌড়াবে সেইটা কিন্তু তখন দ্যাট উইল বি আ স্পেকটাকল। তারপর হচ্ছে এইবার বলে নি যে কোম্পানিজ ইন অটোমোটিভ সেক্টর দ্যাট মে বেনিফিট ফ্রম রেট কাট। এগুলো কিন্তু আবার বলছি কোনো রকম সাজেশন না, কোনো রকম বাই সেল অ্যাডভাইস না, কোনো রকম রিকমেন্ডেশন নয়, এটা কেবলমাত্র একটা জেনারেল আলোচনা। দেখুন রেট কাট হলো, তাহলে অটো সেক্টরের বেস্ট কোম্পানিজগুলো অবশ্যই বেনিফিটেড হবে। এবার তার মধ্যে কি কি রয়েছে, মারুতি সুজুকি ইন্ডিয়া, সেটা পার্সোনাল ভেহিকেলসের ক্ষেত্রে মার্কেট লিডার, মহিন্দ্রা সেটা মহিন্দ্রাও কিন্তু গাড়ি তৈরি করে। টাটা মোটরস নিয়ে কোনো কিছু বলার নেই, রিনিউড কনজিউমার ইন্টারেস্ট হওয়ার সম্ভাবনা। হিরো মোটর কর্প আগে চ্যাম্পিয়ন ছিল 2 চাকার গাড়িতে, যখন হিরো হোন্ডা ছিল, এখন আলাদা হয়ে গেছে হিরো মোটর কর্প হিসাবে। তা সত্ত্বেও যেটা বলে হচ্ছে যে বুড়ো হাতি হলেও তার দাম লাখ টাকা যাকে বলে। বাজাজ অটো মানে বহু বছর ধরে ভালো পারফর্ম করেই যাচ্ছে, কিন্তু এগুলো প্রত্যেকটাই সাইক্লিক্যাল। তার ফলে তার ঝাড়টা এসছে, ঝাড়টি খেয়েছে কেবলমাত্র ইন্টারেস্ট রেট দিনের পর দিন বৃদ্ধি হওয়ার ফলে লোক যখন অটো লোন নিতে যাচ্ছে, 2 চাকার গাড়ি হোক বা 4 চাকার গাড়ি হোক, তারা দ্বিতীয়বার ভাবছে। আইশান মোটরস বিখ্যাত হচ্ছে তাদের আইকনিক রয়্যাল এনফিল্ডের জন্য, তারাও প্রত্যাশা করে বসে আছে হয়তো যদি রেট কাট হয় আমাদের রয়্যাল এনফিল্ড ইউনিটস বিক্রি হবে। হ্যাঁ, এরপর চলে আসছি হচ্ছে যে ব্যাংকিং এবং নন ব্যাংকিং সেক্টরসে, যেখানে গুরুত্বপূর্ণ কোম্পানিজগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ ব্যাংকিং এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজগুলো রয়েছে, যেখান থেকে মানুষ বেশি লোন নিয়ে থাকেন, যে কোম্পানিজগুলো ভারতবর্ষে বহুভাবে পরিচিত। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, কানাড়া ব্যাংক। নন ব্যাংকিং ফিনান্সিয়ালের মধ্যে অবশ্যই বাজাজ ফিনান্স রয়েছে, তারপর এলআইসি হাউসিং ফিনান্স রয়েছে। সুতরাং যখনই ইন্টারেস্ট রেট কম হবে তখনই কিন্তু এই যে বর্তমানে তো মডারেট লোন গ্রোথ হচ্ছে, তখন তো মানে একদম ঝাঁ করে যাকে বলে, তখন কিন্তু লোকে লোন নেওয়ার প্রবণতা বৃদ্ধি পাবেই এরকম কোনো কথা কখনো বলা যায় না, কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল। এটা আর বেশিক্ষণ থাকবো না। আরেকটা হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানিজ। আগেই বলেছি 14 বছর ধরে অসম্ভব প্রায় লিটারালি বনবাসী ছিলেন। আচ্ছা, রিয়েল এস্টেট কোম্পানিজগুলোর মধ্যে লার্জ ক্যাপ যে কোম্পানিজগুলো, ডিএলএ, ম্যাক্রোটেক ডেভেলপার্স, তারপর গোদরেজ প্রপার্টিজ, ফিনিক্স মিলস, ওবেরয় রিয়েলটি, প্রেস্টিজ এস্টেটস, এটা খুব স্বাভাবিকভাবে যখনই ইন্টারেস্ট রেট, হোম লোন রেটস কম হবে, মানুষ তখনই ঝাঁপিয়ে পড়বেন এই ধরনের কোম্পানিজগুলোর থেকে নিজেদের গৃহ নির্মাণ করা বা গৃহ কেনা, সেটা
সেটার ব্যাপারে, বা স্মল বিল্ডার্সরা তারা ডেফিনেটলি পজিটিভলি বেনিফিটেড হবে। স্মল আরবান হাউসিং যেগুলোর দাম 40 লক্ষ টাকার নিচে, সেগুলোতে ভারত সরকার সাবসিডি দিচ্ছেন, মানুষ নতুন করে ঝাঁপিয়ে পড়বে সেই সাবসিডাইজড ইউনিটসগুলো কেনার জন্য, কারণ মধ্যবিত্তই ভারতবর্ষে সবচেয়ে বেশি, সুতরাং তাদের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষই চায় তাদের মাথার উপর একটা ছাদ হোক, তারা কিন্তু ডেফিনেটলি এগিয়ে যাবে এই ধরনের তাদের গৃহ ক্রয় করার জন্য। এছাড়া অন্যান্য সেক্টরস কি কি বেনিফিটেড হতে পারে? অন্যান্য সেক্টরসের মধ্যে রয়েছে সিমেন্ট সেক্টর, কারণ সিমেন্ট কিসে কাজে লাগে? বিল্ডিং এর জন্য অবশ্যই, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, রিয়েল এস্টেট ডেভেলপমেন্টের জন্য স্টিল, দুটোর ক্ষেত্রেই কাজে লাগে। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য, রিয়েল এস্টেট ডেভেলপমেন্টের জন্য। তারপর ইনফ্রাস্ট্রাকচার তো মানে রাস্তা বলুন, এই যে অন্যান্য বিল্ডিংস বলুন, সেগুলো নিয়ে আগেই আলোচনা করেছি। হাউস বিল্ডিং মেটেরিয়াল, সেরামিক্স, টাইলস, বেসিন, কমোডস, এই সমস্ত কিছু হাউস বিল্ডিং মেটেরিয়ালসের মধ্যে পড়ছে। রিয়েল এস্টেট ইউনিটস যত তৈরি হবে, খুব স্বাভাবিকভাবে এদেরও ডিমান্ড বাড়বে, এদেরও কাজে লাগবে। হোয়াইট গুডস, সেগুলোও কাজে লাগবে, মানে সেগুলো মানুষ কেনার জন্য বসে আছে কিন্তু কিনতে চাইছেন না। অটো অ্যান্সিলিয়ারিজ, গাড়ি যত বেশি বিক্রি হবে, অটো অ্যান্সিলিয়ারিজও তত বেশি বিক্রি হবে। টায়ার্স, ডেফিনেটলি যত বেশি গাড়ি বিক্রি হবে, 2 চাকা 3 চাকা 4 চাকা যাই বলুন না কেন, তার যখনই বেশি বিক্রি হবে, তার মানে 2 গুণ 3 গুণ 4 গুণ বেশি বিক্রি হবে টায়ার্স। এটাই স্বাভাবিক, কারণ একটা গাড়ির টায়ার ছাড়া চলে না। এটাই এখনই আজ তাহলে এখানেই শেষ করতে হচ্ছে আজকের জন্য। একটু বেশি ভিডিওটা বড় হয়ে গেল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আগে থেকেই বলে রাখছি। আর স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিয়ে রাখি, যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম সেই কোম্পানিজগুলোর মধ্যে আমাকে দেখে নিতে হবে যে সেই কোম্পানিজগুলোর মধ্যে হতে পারে কোনো না কোনো কোম্পানির মধ্যে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে, অথবা এমন হতে পারে যে বন্ধুদের সঙ্গে আলোচনার মাঝখানে এই কোম্পানিগুলোর নাম উঠে এসছে, এবং ভবিষ্যতে যদি এই কোম্পানিগুলোতে কোনোটার মধ্যে আমাদের হোল্ডিং থাকে এবং আমরা বিক্রি করতে বাধ্য হই, তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে বিক্রি করতে পারবো না। এটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার ছিল। আরেকটা যেটা আমি সবসময় অনুরোধ করে থাকি, যদি এই এপিসোড ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি সম্ভব হয়, এবং মনে হয় এইটা কাজে লাগবে আপনাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের জন্য, তাহলে প্লিজ কিন্তু শেয়ার করে দেবেন। আজকের জন্য শুভ সন্ধ্যা, নমস্কার।